নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বছর আগে আমি কাজের সূত্রে একটি বাড়ি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গাটা কেমন ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড় আর উত্তরের দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার পানি গরমকালে খুবই পরিষ্কার। তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রাম থেকে একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতেই থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে পানি দিতে। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়েই কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যেন মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজনে মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10:30 বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে চলে গেল। শুয়ে শুয়ে আমি সন্ধ্যার ঘটনার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্টটাও চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণ ভাবে রাখায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়ায় বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানলা দিয়ে ভেতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমে এক পর্যায়ে টের পেলাম পায়ের ওপর কাঁথাটা আর নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতেও ইচ্ছা হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধড়ফড় করে উঠে বসতেই জানলায় চোখ গেল। মনে হলো একটা ছায়া যেন দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানলার মধ্যে ঢুকে আছে। হ্যাচকা টানে কাঁথাটা ভিতরে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খলখল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানলা দিয়ে তাকিয়ে আছি। এমন সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়া সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়া শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠছে। আমি ঠিক বুঝতে পারছি না এ মুহূর্তে আমার কি করণীয়। অনেকক্ষণ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা কিছু অপার্থিব ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে।
একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট দুয়েক উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আত্মচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া? খারাপ স্বপ্ন দেখেছেন নাকি? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে উচ্চারণ করলাম পানি। পানি খাওয়ার পরপরই কারেন্টটা চলে এলো। কাদের রুমে চলে গেল। জানলাটা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকেলে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আর জানলা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সে রাতে বিশেষ কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো। তখন দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতেই পানি পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন কোথা থেকে একটা ঝাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসছে। কাদেরকে ডেকে একটু কথা বলায় ভয়টা হালকা কমলো। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দই আর শুনতে পেলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখন স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানলা পর্যন্ত যে থেমে গেল। সারা রাতে আর কিছু ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখছি, তবে আজ রাতে স্বপ্নটার কথা মনে হলেই গাটা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু ঘটলো, কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এই বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে দেখি 104 ডিগ্রি। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। থেকে থেকে শুধু আমার অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, অমাবস্যার রাত কবে বলতে পারবে? তিনি বললেন, কেন, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, ওই বাড়িতে কি ঘটেছিল জানো? এখানে একটা
বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে। অভাব অনটনে একসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যার রাতে সবাই একসাথে সুইসাইড করলো। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামলো কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জোরে আগড়ে ধরে আছি। কাঁপাকাঁপি গলায় জিজ্ঞাসা করলাম, আমার ভয় করে না? এতদিন এখানে থাকলে কিছু দেখেছো? প্রতিদিন সকালেই আমি ঘুম থেকে আগে উঠি এবং সকালে ঘরের মধ্যে অনেক বাচ্চার পায়ের ছাপ দেখেছি। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়ানক চিৎকার শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ওর রুমে আমি ছুটে গেলাম। যে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজনে পাশাপাশি বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। পাশে টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নূপুরের শব্দ স্পষ্ট শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে গেল। ও আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরে আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের একছত্র অধিপত্য কায়েম হলো। অন্ধকারে বুক চিরে আবার নূপুরের শব্দ এদিকেই এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের গগন বিদারিত চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জেলে ওর পিছনে আমি দৌড়ে যাই। কিছু একটাতে ধাক্কা খেয়ে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কটর থেকে বেরিয়ে পড়ছে। জিহ্বাটা ইঞ্চি 3 বাইরে বেরিয়ে আছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজই অমাবস্যা। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।